শাশ্বতী রায়ের লেখা গল্প শান্তির নীড়ে। বাড়ির সামনে ঠাঁই দাঁড়িয়েছিল রূপসা। বুবলাই পার্কে গেছে তার ঠাম্মার সাথে। রোজই যেমন যায়। আজ প্রায় 6টা বাজতে চলল, তাদের কারোর দেখা নেই। একবার ভেবেছিল নিজেই পার্কে গিয়ে দেখবে, কিন্তু ওই মহিলার যা মেজাজ, রূপসাকে দেখে সবার সামনে হয়তো সিন ক্রিয়েট করবে। আর একটু দেখা যাক, কোথায় আর যাবে, হয়তো ওনারই মতো আর কাউকে পেয়ে গেছেন। এখন দুজন বসে বসে ছেলের বউদের মুণ্ডুপাত করছেন। পার্কে গিয়ে বুড়ো বুড়িগুলোর তো ওই কাজ। কতবার রূপসা বলেছে বাড়ি থেকে বেরোলে মোবাইলটা সঙ্গে নিয়ে বেরোতে, ওনার নাকি মনেই থাকে না। আজ এলে আচ্ছা করে দিতে হবে। কৌশিককেও বলবে যেন বেশ দু কথা শুনিয়ে দেয়। গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ শুনল ভিতরের ঘরে ল্যান্ডফোনটা বাজছে। ফোন ওঠাতেই ওপারে কৌশিক, যথারীতি কেজস্বর। অফিস থেকে বেরোচ্ছি, কিছু আনতে হবে? না। তোমার মোবাইলে কল করেছিলাম, ধরলে না কেন? ওহো, মোবাইলটা বেডরুমে চার্জে বসানো, ভুলেই গেছি। আমার কি আর মাথা ঠিক আছে? কেন, কি হয়েছে? কি আবার হবে? তোমার মা বুবলাইকে নিয়ে পার্কে গেছে, এখনও আসার নাম নেই। তুমি আজ এসে ওনার সাথে কথা বলবে। প্লিজ রূপু, অশান্তি বাড়িয়ে লাভ আছে কিছু? কদিন বাদেই তো আমরা ফ্ল্যাটে শিফট করছি, এই কটা দিন একটু অ্যাডজাস্ট করে নাও। কৌশিক আর কথা বাড়ল না, রেখে দিয়েছে ফোন। কৌশিককে আজকাল যত দেখে অবাক হয় রূপসা। এই কি সেই কৌশিক যে কলেজে স্পেশালে রূপসার গান শুনেই প্রেমে পড়ে গিয়েছিল? রূপসা তখন কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পড়ছে, সেকেন্ড ইয়ার। কৌশিক কোনো এক বন্ধুর সাথে এসেছিল রূপসাদের কলেজে। প্রথম দেখাতেই নাকি কৌশিক তার প্রেমে পড়ে গেছিল। অনুষ্ঠান শেষ হতেই গ্রিন রুমের বাইরে রূপসাকে পেয়ে সরাসরি প্রস্তাব দিয়েছিল সে। রূপসা প্রথমটা পাত্তা দেয়নি, ভেবেছিল এরকম ঝোড়ো হাওয়ার মতো প্রেম ঝোড়ো হাওয়ার গতিতেই হারিয়ে যাবে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে টানা 3 সপ্তাহ আদা জল খেয়ে পিছনে পড়েছিল কৌশিক। রূপসা যেখানে যাচ্ছে কৌশিক পিছু নিচ্ছে। কলেজ, কোচিং, সিনেমা হল, বন্ধুর বাড়ি। অসহ্য হয়ে শেষে একদিন কৌশিকের মুখোমুখি হয়েছিল সে। এভাবে সব জায়গায় আমাকে ফলো করছেন কেন? কী চান আপনি? আপাতত তোমার ফোন নম্বর, হেসে জবাব দিয়েছিল কৌশিক। আমি কোথায় যাচ্ছি, কি করছি সব খবর রাখেন, অথচ ফোন নম্বর পাননি? এটা বিশ্বাস করতে বলেন আমাকে। দেখো, এটা ঠিক যে চাইলেই আমি তোমার নম্বর জোগাড় করতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম নম্বরটা তুমি আমায় দাও। সেদিন কৌশিকের চোখে এমন কিছু ছিল যা দেখে রূপসার মনে আর সন্দেহটা দানা বাঁধতে পারেনি। ব্যাস, সেই ওদের একসাথে চলা শুরু। কৌশিক কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিল, ক্যাম্পাসিংয়ে চাকরিও পেয়ে গেল নামি দামি আইটি কোম্পানিতে। রূপসাও ততদিনে গ্র্যাজুয়েট হয়ে গেছে। দুই বাড়ির সম্মতিতেই 4 হাত এক হয়েছিল ওদের। কৌশিকের ইচ্ছায় রূপসা এমএসসির ফর্ম তুলল, ক্লাসও করল কয়েক মাস। কিন্তু তারপরেই শরীর জানান দিল তৃতীয় কেউ আসছে তাদের মাঝে। রূপসাও ইতি টেনে দিল পড়াশোনায়। বুবলাই আসার পরের 9টা বছর যেন ঝড়ের গতিতে কেটে গেল। এখন অবশ্য ছোট্ট বুবলাই অনেক স্বাবলম্বী, একা একাই গুছিয়ে খেতে পারে। স্কুল থেকে ফিরে হোমওয়ার্কও নিজেই করে নেয় অধিকাংশ দিন। প্রয়োজনে টুকটাক কাজে রূপসাকে সাহায্যও করে। এখন রূপসার অনেক অবসর। ছেলে স্কুলে চলে যেতে বাড়িতে সে আর শাশুড়ি মা। রান্নার দিকটা উনিই দেখেন। ঠিক এ কাজের মেয়েটা সব গুছিয়ে দিয়ে যায়। নিজের সাজানো গোছানো ঘরটাকে পরিপাটি করা আর নিজের দেখভাল ছাড়া রূপসার হাতে তেমন কোনো কাজও থাকে না। বান্ধবীদের প্রায় সবাইকেই চাকরি করতে দেখে আজকাল খুব আফসোস হয়। ইস, মাস্টার্সটা শেষ করলে অন্তত প্রাইমারি স্কুলে টুলে চাকরিও জুটে যেত। চাকরি করলে সংসারের অনেক ঝুটঝামেলা থেকে দূরে থাকা যায়। বুবলাইকে পড়াতে পড়াতে মাঝে মাঝেই মনে হয় একটা প্লে স্কুলে জয়েন করলে কেমন হয়। তারপরেই মনে হয়, রক্ষে করো বাবা, একটা দস্যিকে সামলাতেই প্রাণ ওষ্ঠাগত, ওখানে তো এরকম অন্তত গোটা 25 থাকবে। রাস্তার আলোগুলো ধীরে ধীরে জ্বলে উঠছে। ঘড়ি দেখল রূপসা, 6:30 বেজে গেছে। এবার সত্যি দুর্ভাবনা হচ্ছিল তার। ঘরে পরা কামিজটা বদলে নিল চটপট। গেটে তালা ঝুলিয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দিল। অবাধ্য পথ কিছুতেই ফুরোচ্ছে না। 200 মিটার পথ যেন আজ 2 মাইল। পার্কের গেটে এসে দম নিল রূপসা।
অল্প পথ হলে উত্তেজনায় দুশ্চিন্তায় দরদর করে ঘামছে সে। পার্কে তেমন বড় আলোর ব্যবস্থা নেই, লাগোয়া ফ্ল্যাট বাড়িগুলোর আলোই যা ভরসা। তাতেই রূপসা দ্রুতগতিতে চারপাশে চোখ বোলালো। ও মা, কেউ কোথাও নেই। অন্যদিন পার্কের দক্ষিণ দিকের বেঞ্চে রিটায়ার্ড বৃদ্ধদের একটা দল বসে থাকে, আজ তারাও কেউ নেই। কৌশিককে এক্ষুনি জানাতে হবে, নিশ্চয়ই মারাত্মক কিছু ঘটেছে। কি হতে পারে? অ্যাক্সিডেন্ট, ছিনতাই, কিডন্যাপ? না, আর কিচ্ছু ভাবতে পারছিল না সে। কৌশিককে ফোনে ধরার চেষ্টা করল। উফ, বেজেই যাচ্ছে ফোন, বেজেই যাচ্ছে। কি ক্যালাস ছেলে রে বাবা, অপ্রয়োজনে হাজারবার ফোন করছে, এদিকে দরকারে তাকে পাওয়া যায় না। অবশেষে ফোন ধরেছে কৌশিক। তাড়াতাড়ি বলো, ড্রাইভ করছি, সামনে পুলিশ আছে। পুলিশকেই খবর দাও, তোমার মা আর বুবলাইকে কোথাও পাওয়া যাচ্ছে না। কান্নায় ভেঙে পড়ে এবার রূপসা। আরে এরকম করছো কেন? কুল ডাউন রূপু, আমি 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছচ্ছি। এভরিথিং উইল বি ফাইন। দিশেহারা হয়ে বাড়ির দিকে এগোচ্ছিল রূপসা। পথে যাকে পাচ্ছে তাকেই ধরে জিজ্ঞেস করছে বুবলাইকে দেখেছে কিনা। কেউ কোনো সদুত্তর দিতে পারছে না। বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে দেখলো একটা রিকশা দাঁড়িয়ে তাদেরই গেটের সামনে। তার থেকে বুবলাই নেমে হাত ধরে তার ঠাম্মাকে নামাচ্ছে। প্রায় দৌড়ে এসে ওদের কাছে পৌঁছে গেল সে। মাকে দেখেই লম্ফঝম্প শুরু করে দিয়েছে বুবলাই। মা, কি হয়েছে জানো? বুবলাইকে চোখ পাকিয়ে থামিয়ে অপর্ণার দিকে ফিরল রূপসা। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই মা? এইটুকু ছেলেটাকে নিয়ে সেই কখন বেরিয়েছ, আর ফিরছ সন্ধ্যা 7টায়। ফোনটা অবধি সঙ্গে করে নিয়ে বেরোওনি। কিছু একটা ঘটলে কিভাবে খবর পেতাম? বুবলাই তো আমার সাথেই ছিল রূপসা, এত দুশ্চিন্তার কি আছে? অপর্ণা সামান্য বিব্রত বোধ করেন। দুশ্চিন্তার কি আছে মানে? একটাই তো ছেলে আমার। তুমি নিজে মা হয়েও বোঝো না সন্তানের জন্য মায়ের চিন্তা করাটাই স্বাভাবিক? বুঝি। ছোট্ট উত্তরটা দিয়ে অপর্ণা একটুক্ষণ তাকিয়ে রইলেন রূপসার দিকে, তারপর ধীর পায়ে চলে গেলেন নিজের ঘরে। অস্বস্তি হচ্ছিল রূপসার। অপর্ণার দৃষ্টিটা যেন গেঁথে রয়েছে তার সর্বাঙ্গে। ওভাবে তাকিয়ে কি বলতে চাইছিলেন অপর্ণা? মা, ও মা, বুবলাইয়ের ডাকে সম্বিত ফিরল রূপসার। তুমি ঠাম্মাকে বকলে কেন মা? পার্কে দাদারা ক্রিকেট খেলছিল, বল লেগে ঠাম্মার পা কেটে গেল। আমি আর সোমেন কাকু ঠাম্মাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, তো তাই দেরি হয়ে গেল। সে কি, কোথায় মা? বুবলাইয়ের কথা শুনতে শুনতে রূপসা খেয়ালই করেনি কখন কৌশিক এসে পড়েছে। লজ্জায় অনুশোচনায় রূপসার ফর্সা মুখ টকটকে লাল। আমতা আমতা করে বলল, মা তো নিজের ঘরে গেলেন। কৌশিক দ্রুত পায়ে অপর্ণার ঘরের দিকে চলে গেল, পিছন পিছন বুবলাইও। রূপসার পা চলছিল না। রাত বাড়ছে, কৌশিক যথারীতি তার মোবাইলে ব্যস্ত। সারাদিনের দস্যিপনায় বুবলাই বিছানায় পড়তেই ঘুমিয়ে কাদা। ঘর লাগোয়া ছোট্ট ব্যালকনিটায় দাঁড়িয়েছিল রূপসা। বাইরে জোর ঝড় উঠেছে। সারাদিন শহরবাসীকে রোদে পুড়িয়ে ঈশ্বরের কৃপা হয়েছে। অল্প বৃষ্টির ছাঁট এসে লাগছিল রূপসার গায়ে। তবু অন্তরের দহন জ্বালা যেন কমে না। নিজের বলা কথাগুলো নিজেরই কানে বাজছে বারবার। শাশুড়ি মাকে দোষারোপ করতে করতে কখন যে সে অজান্তেই চিরন্তন সত্যটা নিজের সামনে তুলে ধরেছে নিজেই বোঝেনি। সত্যিই তো, কৌশিককে দখল করতে করতে কোনো দিন তো এভাবে ভেবে দেখেনি। কৌশিকও বিনা প্রতিবাদে তার সব আবদার রেখে গেছে, কিন্তু সেই বা কী করত? সেও তো একটা রক্তে মাংসে করা মানুষ। রাগ, দুঃখ, অভিমান তারও তো হয়। বিয়ের পর পর যখন দেখত কৌশিক অফিস থেকে ফিরেই আগে মায়ের খোঁজ করছে, তার কষ্ট হতো। কৌশিকের প্রমোশনের খবরটা যখন তার আগে শাশুড়ি মা পেত, তার কষ্ট হতো। আর মায়ের হাতে রান্না খেয়ে কৌশিকের সেই উন্মাদনা, বাপ রে বাপ! শিখে নাও রূপু, শিখে নাও। রূপসা যেন রান্না শেখার জন্য জন্মেছে। কিন্তু এখন পরিস্থিতি অনেক বদলেছে। বদলেছে কৌশিকও। সেই ম্যামা ভাব অনেকটাই কেটেছে। না হলে মায়ের আঁচল ধরা ছেলে বউয়ের কথায় ফ্ল্যাটের খোঁজ করে। যদিও অনেক ক্ষেত্রে রূপসার এখন মনে হয় মায়ের সাথে কৌশিকের ওই গদগদ আচরণ লোক দেখানো ছাড়া আর কিছুই ছিল না। মা ছেলের ভালোবাসায় রূপসা এসে ভাগ বসিয়েছে, এটা যাতে কখনোই মায়ের মনে না হয় তার জন্যই কৌশিকের ওই অভিনয়। কর্পোরেট স্ট্র্যাটেজি ঘরেও অ্যাপ্লাই করে থাকে কৌশিক।
নিজের মনেই মাথা নাড়ে রূপসা। না না, এ তার একার সিদ্ধান্ত নয়। কৌশিক রাজি না হলে থোড়াই এসব সম্ভব হতো। ব্যালকনিতে কি করছো রূপু? ঘরে বৃষ্টির জল আসছে, ভিতরে চলে এসো। কৌশিক বাথরুম থেকে ঘুরে এসে শোভা তোড়জোড় করছে। তোমার সাথে একটা কথা ছিল, মশারি গুঁজতে গুঁজতে রূপসা বলে ওঠে। বলো। আচ্ছা, মাকে আমাদের সাথে নিয়ে গেলে হয় না? কোথায়? আশ্চর্য মানুষ তো তুমি। কোথায় যাবার কথা বলতে পারি? আমাদের ফ্ল্যাটে। আবার কোথায়? এবার সত্যি সত্যি অবাক হয় কৌশিক। তুমি এ কথা বলছো? কিন্তু আপত্তি তো তোমারই। আমার একার আপত্তি? তুমি বলনি মায়ের জন্য তোমার প্রিভেসি থাকে না? মায়ের জন্য তুমি বন্ধুদের ডেকে মাঝরাত অবধি আড্ডা বসাতে পারো না? একদম বাজে কথা বলবে না। হিসিয়ে ওঠে কৌশিক। আমার মা থাকাতে তোমার বাপের বাড়ির লোকেদের যাওয়া আসার অসুবিধা হচ্ছে, এ কথা কে বলে? শাশুড়ির নাকের ডগা দিয়ে জিন্স টপ পরে বেরোতে অসুবিধা হয়। রোজ রোজ এই এক ঘ্যানঘ্যানানি কে করে? রান্নাঘরের দখল আমার মা নিয়ে রাখে, এ কথা কে বলে? মায়ের সাথে আমি দুদণ্ড কথা বললে কার মুখ হাঁড়ি হয়? কৌশিকের ছোঁড়া একটার পর একটা তীরে বিদ্ধ হতে হতে রূপসা ভাবছিল, এত বিষ ভরে রেখেছে কৌশিক নিজের মধ্যে। কি আর কথা নেই কেন? তুমি যে আমার মাকে কত ভালোবাসো আমার সেটা জানতে বাকি নেই। বেটার লিভ দিস টপিক। রূপসাকে চুপ করে থাকতে দেখে মনে মনে তৃপ্ত হচ্ছিল কৌশিক। সপক্ষে সাজানো যুক্তিগুলো তাহলে ঠিক জায়গাতেই লেগেছে। কিন্তু সত্যিই কি কৌশিক শুধু রূপসার জন্যই ফ্ল্যাটে যাচ্ছে? তার নিজেরও কি কোনো স্বার্থ নেই? সে নিজেও কি স্বাধীনতা চায় না? মা তাদের কোনো স্বাধীনতায় হস্তক্ষেপ করে না ঠিকই, কিন্তু মায়ের প্রবল ব্যক্তিত্বের সামনে নিজেদের ইচ্ছে অনিচ্ছেগুলোকে প্রকাশ করতেও কেমন যেন বাধো বাধো থাকে। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কৌশিক যখন দেখেছে তাদের ফ্ল্যাটে যাবার খবরটা শুনেও মা একদম নির্বিকার। আদরের বাবুয়া ফ্ল্যাট কিনেছে, বউ বাচ্চা নিয়ে বৈশাখেই শিফট করবে। সব শুনে মা কি একবারও মানা করতে পারত না? এ কি শুধু মায়েরই জেদ, নাকি দীর্ঘদিনের জমে থাকা অভিমানের প্রতিফলন? অনিচ্ছা সত্ত্বেও ছেলে বৌমা সব আবদার মেনে নেওয়াটাও তো একরকম নীরব প্রতিবাদ। এভাবে তাকে বিপন্ন করে কি পায় মা? অসহ্য, বড় অসহ্য লাগে আজকাল এই বাড়ি। বিছানায় এসেও উঠে গেছে কৌশিক ভেজা ব্যালকনিতে। অস্বস্তি তাড়াতে সিগারেট ধরিয়েছে একটা। ঝড় থেমে গিয়ে আকাশ পরিষ্কার এখন, তবু মনের মেঘ কাটে না। একটার পর একটা দৃশ্য এসে থাবা বসায়। মাধ্যমিকের পরে ছুটিতে বাবা মায়ের সাথে নৈনিতালে বেড়াতে গেছে কৌশিক। ঘোড়ায় চড়ে টিফিন টপ যেতে গিয়ে বাবা পড়ে গেল ঘোড়ার পিঠ থেকে। পাথরে মাথা ঠুকে অসম্ভব রক্তপাত। নৈনিতালে সরকারি হাসপাতাল কিচ্ছু করতে পারল না। চোখের সামনে রক্তক্ষরণ হতে হতে বাবা শেষ হয়ে গেল। সে সময় কি অসম্ভব শক্ত ছিল মা। হাসপাতাল, পুলিশ সমস্ত ফর্মালিটি একা হাতে সারালো। কৌশিকের গায়ে আঁচটুকুও লাগতে দিল না। কলকাতায় ফিরে মা অনেক চেষ্টা করলো বাবার অফিসে একটা কাজের জন্য। প্রাইভেট কোম্পানি এককালীন কিছু টাকা ধরিয়ে দিয়েই হাত ধুয়ে নিল। অগত্যা টিউশনি শুরু করলো মা। সাথে অফিস পাড়ায় দুপুরের খাবার ডেলিভারি। দেখতে দেখতে এত অর্ডার আসতে শুরু করলো যে দুজন হেল্পার রাখতে হলো। কৌশিক ভাগ্যক্রমে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সুযোগ পেয়ে গেছিল, কিন্তু বাড়িতে কম্পিউটার না থাকায় পড়ার অসুবিধা হচ্ছিল তার। মাকে বলতেই মায়ের সামান্য সম্বল থেকে একজোড়া বালা বেচে দিয়েছিল। 19 বছরের জন্মদিনে কম্পিউটার উপহার পেয়েছিল কৌশিক। এখন মনে হয় সে কি পারত না সাইবার ক্যাফেতে গিয়ে প্র্যাকটিস করতে? নিজের খরচ চালানোর জন্য টিউশনি শুরু করবে ঠিক করলো কৌশিক। পড়ার ক্ষতি হবে বলে মা করতে দিল না। উল্টে বাবা সারা জীবন যা অপছন্দ করেছে সেটাই করলো মা। দোতলায় ভাড়াটে বসালো। দাদুর এত সাধে শান্তির নীরকে অশান্তির নীর বানিয়ে ছাড়ল। কৌশিকের বিয়ের আগে কত সাধ্য সাধনা করে সেই ভাড়াটেদের তুলতে হয়েছিল, ভাবলেই দাঁত কিরমির করে কৌশিকের। বিয়ের আগে মাঝে মাঝেই তুচ্ছ কারণে রূপসার সাথে ঝগড়াঝাটি হতো। একবার তো প্রায় সম্পর্ক শেষ হয়ে যায়। মানসিক চাপে পাগলের মতো অবস্থা হয়েছিল। তখনও মা বুঝতে পেরে মাথায় হাত রেখেছিল, ধৈর্য ধরতে বলেছিল। অথচ এই রূপসাকে কেন্দ্র করেই বারংবার মায়ের সাথে বাদানুবাদে জড়িয়েছে কৌশিক। তবে প্রতিবারই মা নীরবতা দিয়ে বুঝিয়ে দিয়েছে দোষী কে বা কারা। দোষ কি মায়েরও নেই? চাকরি পেয়ে মায়ের জন্য যখন একজোড়া বালা গড়িয়ে আনলো সে,
কি অবলীলায় বালাজোড়া রূপসাকে দিয়ে দিল মা। ছেলের দেওয়া প্রথম উপহার কি নিজের কাছে রাখতে পারত না মা? এ কি কৌশিককে হেয় করা নয়? রূপসা যখন বুবলাইকে পড়ানোর অজুহাতে মায়ের ঘর থেকে টেনে টেনে নিয়ে আসে, তখনও তো মা কি ভীষণ পাথরের মতো মুখ করে বসে থাকে, যেন কিছুই হয়নি। প্রাণপণ চেষ্টা করে নির্বিকার থাকার। শুধু কৌশিক জানে মা পুড়ছে ভিতরে ভিতরে, তবে মুখ ফুটে কিচ্ছু বলবে না। এত জেদ মার। এই জেদি মহিলাকে নিঃসঙ্গ করে চলে যাওয়া ছাড়া আর কী বা করবে সে? একাই থাকুক মা, অন্তত একটা দিনের জন্য হলেও ছেলের গুরুত্বটা বুঝুক। হয়তো এটাই নিয়তি, আর নিয়তির কাছে মানুষ তো নিতান্তই অসহায়। বিছানায় শুয়ে ছটফট করছিল রূপসাও। অন্যদিন বালিশে মাথা দিলেই ঘুমিয়ে তলিয়ে যায় সে। আজ কিছুতেই ঘুম আসছে না। কৌশিকের বলা প্রতিটা শব্দ হুল ফোটাচ্ছে সারা শরীরে। তবে কি কৌশিকের মনে তার প্রতি কোনো ভালোবাসাই নেই? নেই তো, থাকলে কি এভাবে আঘাত হানতে পারত? সে কি তবে শুধুই কৌশিকের জেদ ছিল? তাই হবে। যে ছেলের মায়ের জন্য কোনো টান নেই, সে বউয়ের হবে কি করে? ঘুম আসছে না কৌশিকেরও। যুক্তি অপযুক্তির জাল ফেলে বারবার নিজেকে স্বচ্ছ প্রমাণ করার চেষ্টা করছে। বারবারই নিজের কাছে হেরে যাচ্ছে। প্রতিনিয়ত বিবেকের সাথে লড়াই করেই কি তাকে বাকি জীবনটা কাটাতে হবে? ভোরবেলা উঠে গাছে জল দিচ্ছিল অপর্ণা। বেলফুলের গাছটায় কুড়ি এসে গেছে। বুবলাইটা বড্ড ভালোবাসে বেলফুলের গন্ধ। আরও একজন ভালোবাসত। কতগুলো বছর পার হয়ে গেল। তার স্মৃতি সবই তো প্রায় ধূসর। তবে একটা দুটো ঘটনা মাঝে মধ্যে মনে পড়ে গেলে চোখ ঝাপসা হয়ে আসে। বিয়ের পরে তমাল মাঝে মধ্যেই অপর্ণার জন্য বেলফুলের মালা নিয়ে আসতো। সবার রাতের খাওয়া দাওয়ার পাট চুকলে অপর্ণা যখন ঘরে আসতো, লাজুক লাজুক হেসে অফিসের ব্যাগ থেকে কলা পাতায় মোড়া বেলফুলের মালা বের করে অপর্ণার হাতে দিত। বলতো, শুধু বেলফুলের গন্ধ নয়, তার সাথে মিশে যাওয়া অপর্ণার চুলের গন্ধটাও তমালকে খুব টানে। দুই ভাই ছিল তমালরা। ছোট ভাইটা খুব খারাপ ধরনের জন্ডিসে মারা যাওয়ার পর তমালকে আঁকড়ে ধরে থাকতো নির্মল আর শান্তিলতা। এই বাড়িটা নির্মলই করে গেছিলেন। স্ত্রীর নামে বাড়িটার নামও রেখেছিলেন শান্তির নীড়। শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন অপর্ণাকে মাথায় করে রেখেছিলেন। তারা চলে যাবার পর তমালও একইভাবে খেয়াল রাখত তার। তবে অপর্ণার কপালে তো সুখ বেশি দিন সয় না। চলেই গেল তমাল। বড় স্বার্থপর। একা একা ওপারে গিয়ে ভালোই আছে হয়তো। এবার তো ডেকে নিতে পারে তাকে। সব দায়িত্বই তো পালন করা হয়ে গেছে অপর্ণার। ঝিরঝিরে বাতাস বইছে বাগানে। রাতে ঝড় বৃষ্টি হয়েছে। কাল অনেক রাত অবধি জেগেছিল সে। বাবুয়া চলে যাবে এই চিন্তাতেই কি? কিন্তু সে তো খুশি মনেই মেনে নিয়েছে সব। ছেলের মতামতকে বরাবরই প্রাধান্য দিয়ে এসেছে সে। সত্যিই তো, এই বাড়ি থেকে বাবুয়ার অফিসের দূরত্ব অনেকটাই। আর যেটা ছেলে মুখ ফুটে না বললেও অপর্ণা বোঝে, তা হলো ছেলে স্বাধীনতা চায়। সব মায়ের মতোই হাতে তালুর মতো করে ছেলেকে চেনে অপর্ণা। সংসার আলাদা হচ্ছে বলে একবারের জন্য রূপসাকে সে দায়ী করে না। বিয়ে করে রূপসা যেদিন এ বাড়িতে এলো, সেদিনই অপর্ণা ঠিক করে নিয়েছিল ছেলের বউকে নিজের মেয়ের মতো করে কাছে টেনে নেবে। চেষ্টাও করেছিল। বাবুয়াকে বলে রূপসার পড়াশোনাটাও শুরু করালো। সংসারের কোনো দায়িত্ব দিল না। আগের মতোই একার হাতে সব সামলাতো। বুবলাই হবার পর রূপসা যখন পড়াশোনা কেরিয়ার ছেড়ে পাকাপাকি হাউসওয়াইফ, তখন নতুন করে রান্নাঘরের দায়িত্ব দিতে অস্বস্তি বোধ হতো অপর্ণার। কি জানি কি মনে করবে মেয়েটা। তবে এই নিয়েও শুনতে হয়েছে সে নাকি রান্নাঘরের দখল ছাড়তে চায় না। দায়িত্ব দিলে হয়তো অন্য কিছু শুনতে হতো। মানুষ যে কি চায় তা বোঝা ঈশ্বরেরও অসাধ্য। বাবুয়ারা এই মাসেই একটা ভালো দিন দেখে ফ্ল্যাটে চলে যাবে। কথাটা মনে হতেই অন্যমনস্কতায় ক্যাকটাসের টবটায় হালকা ঠোক্কর খেল সে। যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে মুখ। ঘরে ঢোকার ছোট্ট সিঁড়িটায় বসে পড়ল সে। কাল খুব জোরে বলটা লেগেছিল ডান পায়ের বুড়ো আঙুলটায়। ভাগ্যিস পুরো নখটাই উঠে যায়নি। তবে রক্তটা বেরিয়ে গিয়ে ভালোই হয়েছে। জমে থাকলে কি বিপদ হতো কে জানে। অসুখ বিসুখ নিয়ে কাউকে বিব্রত করতে আর ভালো লাগে না। কিছু না করেই তো বিরক্তির কারণ সে। মা, তুমি পায়ের ব্যথা নিয়ে উঠে এসেছো কেন? দরজায় রূপসা দাঁড়িয়ে। ওই গাছগুলোতে একটু জল দিলাম। কি দরকার ছিল? কাল তো বৃষ্টি হলো। বরাবরের অভ্যাস তো, তাই আর কি। তুমি এত সকালে সকালে উঠে পড়েছ? আজ তো শনিবার,
বুবলাইয়ের ছুটি। তোমার সাথে একটু কথা ছিল মা। তুমি ঘরে চলো, আমি চা নিয়ে এসে বলছি। আমার ভোরে উঠে 1 কাপ চা খাওয়া হয়ে গেছে। তুমি বলো, হাসি মুখে বলে অপর্ণা। তুমি আমাদের সাথে যাবে মা? আমি ওর সাথেও কথা বলে নিয়েছি। কোথায় যাব? অপর্ণা অবাক হয়। আমাদের ফ্ল্যাটে। যথেষ্ট স্পেস আছে ওখানে। আমরা 3 জন থাকার পরেও অঢেল জায়গা থাকবে। একসাথেই যদি থাকি তবে ফ্ল্যাটে কেন রূপসা? এখানেও তো 1 তলা 2 তলা মিলিয়ে অনেক জায়গা। ফ্ল্যাট থেকে ওর অফিসটা অনেক কাছে হবে গো। বুবলাইয়ের নতুন স্কুলও। যাই হোক, তুমি আমাদের সাথেই যাচ্ছ, এটাই ফাইনাল। এটাই ফাইনাল? এক চিলতে হাসি দেখা দেয় অপর্ণার মুখে। সব সময় গম্ভীর শাশুড়িকে হাসতে দেখে রূপসা ভরসা পেয়ে বলে, আর বাড়ি তো রইলই, আমরা মাঝে মাঝে ছুটি ছাটাই এসে দেখাশোনা করে যাবখন। 1 বছর পর বুবলাইয়ের জন্মদিন আজ। অপর্ণার বাড়িতে সকাল থেকে সাজো সাজো রব। ছেলে বৌমা নাতি আসবে দুপুরে। ব্যস্ত হাতে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘর সাজানোর সমস্ত আয়োজন করছেন অপর্ণা ও তার সাথীরা। না, অপর্ণা ছেলে বৌমার ফ্ল্যাটে যাননি। তবে ওরা মাঝে মধ্যে আসে যায়, টেলিফোনে খোঁজ রাখে। এই ভালো। জীবনের প্রতিটা সম্পর্কে সম্মানজনক দূরত্ব থাকাটা খুব জরুরি। একসাথে থেকে অনবরত কাছের মানুষদের আহত করার ঘোরতর বিরোধী সে। ওরা ভালো থাকুক, অপর্ণা দূর থেকেই খুশি হবেন। তার শরীর সামান্য অশক্ত হলেও মন এখনও তরতাজা। পরিচিত কজন বৃদ্ধ বৃদ্ধাকে সঙ্গে নিয়ে শান্তির নীড়ে তার বসবাস এখন। তারা প্রত্যেকেই কিছু না কিছু কাজের মাধ্যমে নিজেদের শরীর মন সুস্থ রাখার চেষ্টা করেন। সন্ধ্যাবেলা বাড়িতেই বয়স্কদের সাক্ষরতার ক্লাস চলে, আর সকালে রান্নার ক্লাস। এত ব্যস্ততার মাঝে ফেলে আসা কাছের মানুষদের জন্য চোখের জল ফেলার অবসরটুকুও পান না। যাদের মনে তাদের জন্য কোনো স্পেস নেই, তাদের ঘরে স্পেস নিয়ে কি হবে? ছোট্ট এই জীবনের অভাব অভিযোগগুলো না হয় না বলাই রয়ে যাক। নিজেদের মতো করে ভালো আছেন তারা। ভালো থাকুক তাদের ভালোবাসার মানুষগুলোও। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।